ঢুলো ঢুলো চোখে আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে পৌঁছে গেছি সাঁতরাগাছি জাংশনে এবং ঘড়িতে সময় প্রায় 12টা। আমাদের ট্রেন রয়েছে সাঁতরাগাছি জাংশন থেকে। ট্রেন হচ্ছে 22642 শালিমার ত্রিবান্ধপুরম এক্সপ্রেস, যেটা শালিমার থেকে শুরু করবে যাত্রা, কিন্তু আমরা উঠবো সাঁতরাগাছি থেকে। ট্রেন ছেড়ে দিল, মাঝরাতের ট্রেন, তাই ট্রেনে উঠেই শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম যখন ভাঙলো তখন দেখলাম আমরা উড়িষ্যাতে রয়েছি। উড়িষ্যার বর্ষার রূপ ট্রেন থেকেই আমাদের মুগ্ধ করছে। ভুবনেশ্বর পেরোনোর পর প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে উঠেছে। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে মোটামুটি নির্ধারিত সময় থেকে 8 ঘন্টা লেটে। 128 বছরের পুরনো এই ব্রহ্মপুর স্টেশন আমাদের বেশ পছন্দের, কারণ এই ব্রহ্মপুর থেকে বেশ কয়েকটা জায়গা যাওয়া যায়। এর আগেও ব্রহ্মপুরে আমরা এসেছি, এবারেও আমরা ব্রহ্মপুর থেকে বেরিয়ে পড়বো নতুনের উদ্দেশ্যে। এখন আমাদের গাড়ি এসে গেছে। আমাদের ট্রেন দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমরা গাড়ির কাছে পৌঁছে যেতে পারবো। ট্রেন এগিয়ে চললো তার গন্তব্যের দিকে, আর আমরাও স্টেশন থেকে বেরোনোর পথ ধরলাম। গাড়ির ড্রাইভার দাদা একেবারে স্টেশনের ভেতর থেকেই আমাদের লাগেজ রিসিভ করে নিলেন। ও থ্যাংক ইউ সো মাচ। স্টেশনে এসে পৌঁছানো মাত্র ভীষণ সুন্দর একটা ওয়েলকাম পেলাম আমরা, আর ওয়েলকাম করলেন ওনারা এইরকম সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক আর লোভনীয় চকলেট দিয়ে। স্টেশন থেকে বেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলা, কিছুটা জাস্ট পথ আমরা এসছি এবং এখন আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। যদিও আমরা রয়েছি উড়িষ্যায়, তবে আমরা ব্রেকফাস্ট করছি সাউথের স্টাইলে, ইডলি সাম্বার দিয়ে। উড়িষ্যায় এসছি আর ছানা পোড়া খাবো না তাই কখনো হয়? সবে ট্রিপের শুরু, আর আমরা প্রথমেই ছানা পোড়াটা চেখে দেখে নিচ্ছি। ব্রহ্মপুর থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর আমরা যে গাড়ি করে যাচ্ছি এই গাড়ি আমাদের হোটেল থেকেই পাঠিয়েছিল। ব্রহ্মপুরের বাইরে থেকে প্রচুর গাড়ি পাওয়া যায়, আপনারা চাইলে দরদাম করে সেখান থেকে গাড়ি নিতেই পারেন। তাহলে এখন প্রশ্ন, আমরা কেন হোটেল থেকেই গাড়ি নিলাম? গাড়ি নেওয়ার ক্ষেত্রে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে সুদক্ষ ড্রাইভার, যিনি রাস্তা খুব ভালোভাবে জানবেন, আর তার সাথে উপরি পাওনা হাস্যমুখে আমাদের অভ্যর্থনা। এই দুটো পাওনার জন্যই আমরা বেছে নিয়েছিলাম হোটেল থেকে পাঠানো গাড়ি, যারা আমাদের একদম কোচের বাইরে থেকেই পিক আপ করে নিয়েছিলেন।
চলতে চলতে ব্রহ্মপুর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এবং এখন আমরা রয়েছি খুন্তেশ্বরী মাতার মন্দিরে। খুন্তেশ্বরী মাতার মন্দির সুরারা ড্যামের পাশে অবস্থিত। ওই যে ওখান থেকে ড্যামের ভিউটা পাওয়াও যাচ্ছে। আর এই সুরারা শব্দটা এসছে সংস্কৃত শব্দ থেকে, যার মানে হচ্ছে প্লেস অফ দেবাস, মানে দেবতাদের স্থান। আমরা এখন খুন্তেশ্বরী মাতার মন্দির ঘুরে দেখে নিলাম। এর পাশেই রয়েছে কিন্তু আরেকটা সুন্দর মন্দির, চলুন আপনাদের ওখানে নিয়ে যাই। ওখানে কিন্তু অনেক কটা শিবলিঙ্গ রয়েছে। কি ওখানে যাবে তো? ওখানে একদম যাব। আমরা যখন একটা জায়গা ঘুরতে এসেছি তখন সেটা পুরোটা ঘুরে দেখবো। একদম। মন্দির চত্বরে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যার উপর থেকে ড্যামের সুন্দর ভিউ পাওয়া যায়। ওই নিচে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। পার্কিং থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম। হুলহুল গান্ডা, কি অদ্ভুত একটা নাম। যাই হোক, আমরা এখন রয়েছি সেখানে। পাশে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে, তার আওয়াজ কানে আসছে, তার দিকে যেতেই মন চাইছে বারবার। চলুন এগিয়ে যাই। मंजिलों की छोड़ के परवाह रास्तों को ढूंढे आजा चल सारा ये जहान अपना पूरा आसमान। এই যে দাদা এখানে গরু নিয়ে বেরিয়েছেন, এই গরুকে মাঠে নিয়ে যাচ্ছিলেন। তো দাদার মাথায় দেখলাম এরকম একটা সুন্দর জিনিস চাপানো। তলারি। তো দাদা বললেন তলারি। এটা বাঁশের তৈরি স্ট্রাকচারটা, আর তার ভেতরে কিন্তু পাতা দেওয়া আর প্লাস্টিক দিয়ে মোড়া। এটা খানিকটা ওই টুপি আর ছাতার মতো কাজ করে। আমি এই যে মাথায় দিচ্ছি, দেখুন দেখুন আমি কি পরেছি। কেমন লাগছে দেখতে? একটা কমেন্ট করে জানাবেন কেমন দেখতে লাগছে। ভারী মজার কিন্তু ব্যাপারটা। এ खरीदने को भी मिलता है ना? कितना करके लेता है? 300 रुपया। 300 रुपया। आओ बढ़िया, लीजिए। थैंक यू भैया। जिंदगी ढूंढ ले खुशी चलता चली हुई सबसे बेखबर बेफिक्र এখানে পাথরের ওপরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মুখ আঁকা রয়েছে। স্থানীয়রা মনে করেন এখানে রামচন্দ্র ছিলেন, তাই তার পায়ের ছাপও রয়েছে এখানে, যদিও আমরা পায়ের ছাপটা বুঝতে পারিনি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি দারিংবাড়িতে। দারিংবাড়ি কিন্তু মোটেই কাশ্মীর নয়, দারিংবাড়ি দারিংবাড়ির মতন করেই সুন্দর। দারিংবাড়ির হিডেন বিউটিকে আমরা এক্সপ্লোর করব এবার। কথা দিচ্ছি আপনারা এবার দারিংবাড়িকে দেখবেন একদম অন্য রূপে ট্যুর প্ল্যানার ব্লগের চোখ দিয়ে।
ব্রিটিশ সাহেব ডেরিং একসময়তে এখানে থাকা শুরু করেন, তো তার নাম থেকেই এই জায়গার নাম হয়েছিল ডেরিং বাড়ি। কালক্রমে লোকের মুখে মুখে অপভ্রংশ হয়ে এই জায়গার নাম এখন হয়ে দাঁড়িয়েছে দারিংবাড়ি। দারিংবাড়ি সকলের ভীষণ পরিচিত, ভীষণ পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা। আমরা এখন এসে পৌঁছে গেছি দারিংবাড়িতে। দারিংবাড়ি উড়িষ্যার কন্ধমল ডিস্ট্রিক্টে অবস্থিত। কন্ধমল, এখানে কন্দ সম্প্রদায়ের বাস, তার জন্য এই জায়গার নাম কন্ধমল। এখানে যে আদিবাসী সম্প্রদায় কন্দ সম্প্রদায় থাকেন তাদের ভাষা হচ্ছে কুই, যদিও লেখার ক্ষেত্রে তারা ওড়িয়া স্ক্রিপ্টই ব্যবহার করেন। আর আমরা দারিংবাড়িতে যেখানে থাকবো তা হলো হোটেল স্নো ক্রিক। এই হলো আমাদের হোটেল, হোটেল স্নো ক্রিক। আমরা আসতেই যেটা দেখতে পাচ্ছি, হোটেল দ্য স্নো ক্রিক রেডি আমাদের অভ্যর্থনা জানানোর জন্য। কন্ধমল ডিস্ট্রিক্টের কন্ধ সম্প্রদায়ের মানুষ যাদের কথা এতক্ষণ বলছিলাম, তারাই রেডি আমাদের অভ্যর্থনা জানানোর জন্য দ্য স্নো ক্রিক হোটেলে। দারিংবাড়ির মেন মার্কেট থেকে প্রায় 200 মিটার দূরে মেন রোডের ধারে চারদিকে পাহাড় দিয়ে বেষ্টিত ভ্যালিতে হোটেল স্নো ক্রিকের অবস্থান। ওয়েলকামের পর্ব মানে অভ্যর্থনার পর্ব আর শেষই হচ্ছে না, সেই স্টেশন থেকে শুরু হয়েছে। প্রথমেই আমাদের হাতে ওখানে এসে গেছিল ওয়েলকাম ড্রিঙ্ক, আর তারপরে এখানে এসে লোকাল মানুষদের অভ্যর্থনা তো আমাদের ভীষণ মুগ্ধ করলো। এই সমস্ত করে যখন ফর্মালিটিস করে রুমের দিকে যাব ভাবছি, সেই সময়তে হাতে আবার এসে গেছে এইরকম সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্ক, একদম ন্যাচারাল একটা, যেখানে কোনো অ্যাডেড কোনো কালার নেই, কিছু নেই। এরকম সুন্দর একটা শরবত, ঠান্ডা ঠান্ডা শরবত। শরবতে কতক্ষণে চুমুক দেবো সেটাই ভাবছি। কিন্তু ওনাদের যে এই অভ্যর্থনা, এটা 2 নাইট 3 ডেজের প্যাকেজে যারা আসেন সবার জন্য একই রকম থাকে, তো এটাই ভীষণ মুগ্ধ করছে আমাদের। কোন সকালে ব্রেকফাস্ট করেছি, আর এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। খুব খিদে পেয়েছে, তাই আগে ডাইনিং হলে চলে এলাম লাঞ্চ করতে। খিদে পেয়ে গেছিলো, তাই জন্য সরাসরি আমরা চলে এসেছি ডাইনিং হলে লাঞ্চ করব বলে। আর লাঞ্চে আমাদের সামনে তো বুঝতেই পারছেন কি এলাহি আয়োজন। যারাই 2 নাইট 3 ডেজের প্যাকেজে এখানে আসেন তাদের জন্য এইরকম বাঙালি থালি পরিবেশন করা হয়। লাঞ্চে ছিল শালপাতায় পরিবেশিত ভাত ও স্যালাড, সাথে ছিল ঘি, ধোয়া ওঠা ডাল, বড়ি দিয়ে শাক, শুক্তো, ওড়িয়া ডিশ দহি ভেগান, ঝিঙে পোস্ত, আর আমাদের প্রিয় ওড়িয়া ডিশ পত্রপোড়া মাছ, যা মশলা মাখিয়ে শালপাতায় কাঠের আঁচে পুড়িয়ে রান্না করা হয়। এর সাথে কন্ধমল স্টাইলে হান্ডি চিকেন এবং শেষ পাতে চাটনি ও পাঁপড়। আমরা লাঞ্চ সেরে রুমে চলে এলাম। রুমটা বেশ বড় ও পরিপাটি করে সাজানো। এটা ডাবল বেডেড রুম। চা কফি কিট, 2টো জলের বোতল, আর রুমের সবচেয়ে আকর্ষণীয় এই জানলা, যেখান থেকে বাইরের প্রকৃতির সুন্দর দৃশ্য দেখা যায়। রয়েছে অ্যাটাচড বাথরুম, যেখানে পরিষ্কার টাওয়েল এবং বাথ কিট প্রোভাইড করা হয়েছে। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। হোটেল স্নো ক্রিক দারিংবাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বাটারফ্লাই পার্ক। প্রথম দিনেই আমরা ঘুরতে চলে এসেছি দারিংবাড়ির বাটারফ্লাই পার্কে। এই যে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই পার্ক, এটা হচ্ছে উড়িষ্যার নন্দনকাননের পর দ্বিতীয় বাটারফ্লাই পার্ক। তো আমরা যাব ওই বাটারফ্লাই পার্কের ভেতরে। এই বাটারফ্লাই পার্কের ভেতরে প্রচুর ভেষজ উদ্ভিদ রয়েছে আর প্রচুর বাটারফ্লাই প্রজাপতি রয়েছে, তার জন্যই তো এরকম নাম। এই বাটারফ্লাই পার্কে ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। ওই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নেব। অ্যাডাল্টদের জন্য 30 টাকা করে টিকিট আর ছোটদের জন্য 20 টাকা করে টিকিট। বাটারফ্লাই পার্কের 2টো অংশ রয়েছে, একটা তো নেচার পার্ক আর একটা বাটারফ্লাই পার্ক।
আমরা যে জায়গাটা এখন রয়েছি এটা নেচার পার্ক। এখানে মূলত কন্দ উপজাতির, যেহেতু আমরা কন্দমাল ডিস্ট্রিক্টে রয়েছি, এই যে কন্দ উপজাতি তাদের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে এই পার্কের এই অংশটায়। আমরা এখন এসে পৌঁছে গেছি বাটারফ্লাই পার্কে। এর আগে ছিলাম নেচার পার্কে, এখন বাটারফ্লাই পার্কে। এখন একটু সন্ধ্যের সময়টা, তার জন্য প্রজাপতি খুব বেশি দেখতে পাচ্ছি না, দু একটা ছোটোখাটো প্রজাপতি দেখতে পেয়েছি, কিন্তু প্রচণ্ড ঝিঁঝির ডাক ও অন্যান্য পোকামাকড়ের ডাক শুনতে পাচ্ছি। সন্ধে নামার সাথে সাথে মেঘ ঘিরে ধরছে সমগ্র জায়গাটাকে। আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম কফি বাগানের সামনের দোকান থেকে কফি খাওয়ার জন্য। বাইরে বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি। বাটারফ্লাই গার্ডেন ঘুরতে ঘুরতে আমরা একটু ভিজে গেছি, আর সেই সময়তে মনটা কফি কফি করছিল। সেই কফির খোঁজে আমরা এসে গেছি কফি গার্ডেনের সামনে একটা কফির দোকানে। বাইরে বৃষ্টি, বিদ্যুৎ, আর তার সাথে হাতে গরম গরম কফি, এইটাই তো পারফেক্ট কম্বিনেশন বর্ষাকালের। আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে একটু স্যুপ ও সুইট কর্ন খেয়ে নিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই রুটি ডিমের কারি দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। দারিংবাড়ি, যেরকমটা কথা দিয়েছিলাম নতুনভাবে আপনারা দারিংবাড়িকে দেখবেন ট্যুর প্ল্যানার ব্লগের চোখ দিয়ে, তো সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আমরা চলে এসেছি ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ব্রেড বাটার, পোচ, আর সাথে ওনারা এরকম শসা, কলা, এরকম ফল দিয়েছেন। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। আজ আমরা যাব লুধু ওয়াটারফল দেখতে। মেন রোড থেকে এই জায়গাটা থেকে ডাইভারশন নিতে হবে লুধু যাওয়ার জন্য। আমরা এখন বেরিয়ে পড়েছি লুধু ওয়াটারফল দেখব বলে। আমাদের হোটেল দ্য স্নো ক্রিক থেকে এই লুধু ওয়াটারফল মোটামুটি 40-45 কিলোমিটার দূরে অবস্থিত। এটা কোটগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। লুধু ওয়াটারফল দেখতে যাচ্ছি তো বটে, কিন্তু যেতে যেতে বারবারই আমরা থেমে যাচ্ছি। এই বর্ষার প্রকৃতি আমাদের বারবার মুগ্ধ করে, এখানেও তাই। প্রকৃতি যদি এরকম সুন্দর রূপের ডালি নিয়ে আমাদের সামনে বারবার ধরা দেয়, তাহলে কি বেশিক্ষণ চলা যায় বলুন? মাঝে মাঝেই মনে হয় দাঁড়িয়ে পড়ি আর এগুলো মুঠোবন্দি করি। আমরা এখন এসে পৌঁছে গেছি লুধু ওয়াটারফলের সামনে।
এই ওয়াটারফলে যাওয়ার যে রাস্তাটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে, তো আমরা এগিয়ে যাব ওয়াটারফলের দিকে। এখান থেকেই অবশ্য ওয়াটারফলকে দেখতে পাচ্ছি। এখন বর্ষা বলে পুরো বৃষ্টির জলে এটা পুরো পরিপূর্ণ, ফুলে ফেঁপে উঠেছে, প্রচুর জলের স্রোত, এখান থেকে তার আওয়াজও আসছে, কিন্তু জলটা ঘোলা। অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি লুদু ওয়াটারফলসের সামনে। লুদু ওয়াটারফল আমাদের পাগল পাগল লাগছে দেখে, এত সুন্দর লাগছে বর্ষায় এর রূপ। যদিও জলটা ঘোলা, কিন্তু ভীষণ ভালো লাগছে। এখানে না আসলে অনেকটা কিছু মিস করতাম। ওই যে আমরা বলেছিলাম দারিংবাড়িকে আপনারা চিনবেন নতুন ভাবে, কি নতুন ভাবে দেখতে পেলেন তো দারিংবাড়িকে? দারিংবাড়ি কিন্তু হলুদের জন্য ভীষণ বিখ্যাত। আমরা পথ চলতে চলতে রাস্তার ধারে অনেক জায়গাতেই দেখতে পেয়েছি হলুদ চাষ হয়েছে। তো সেরকমই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি। দেখুন পুরো ক্ষেত জুড়ে হলুদ চাষ হয়েছে, আর ল্যান্ডস্কেপটা শুধু দেখুন। আমরা যে হোটেলে রয়েছি তার পাশেও বেশ কয়েকটা দোকান রয়েছে। আপনারা যদি দারিংবাড়ি আসেন, আপনাদের সংগ্রহে এখান থেকে অর্গানিক হলুদ কিন্তু নিয়ে যেতে পারেন। পথে চলতে চলতে রাস্তার ধারে দেখতে পেলাম কারি পাতার গাছ। কারি পাতার গাছ দেখে আমরা নেমে কিন্তু কারি পাতা নিচ্ছি। এই দেখুন কারি পাতার গাছ, পাতাটা ছিঁড়ে গন্ধ, কারি পাতার গন্ধ। অহনা, তোমার জন্য নিয়েছি কিছু। কারি পাতা স্মেলটা কিন্তু বিশেষ কিছু রান্নায় খুব ভালো লাগে। আমার একদম ভালো লাগে না। পথে চলতে চলতে আরেকটা জিনিস দেখুন, কালকে আমরা যে বাটিতে খেয়েছিলাম পাতার বাটি, সেই পাতার বাটির গাছ দেখতে পেয়েছি। এই গাছটার নাম কিন্তু শিয়ালি গাছ। দেখুন এখানে পাতা তোলা হচ্ছে। এই যে এই পাতাগুলো তোলা হচ্ছে, এই পাতা দিয়ে কিন্তু ওই রকম বাটি তৈরি হয়। এই হলো পাতা। পাতাটা একটু সফট টাইপের, নরম নরম পাতাটা। আর এই পাতাটা থেকেই কিন্তু ওই বাটি তৈরি হয়। এটাকে ফোল্ড করে বাটি বানানো হয়। আমরা এবার দারিংবাড়ির দিকে ফিরে চললাম। দারিংবাড়িতে একটা সুন্দর পাইনের জঙ্গল আছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। দারিংবাড়ি থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে বামুনিগাঁও যাওয়ার পথের দুদিকে রয়েছে পাইনের জঙ্গল। একসময় ডুলুরি নদীর তীরে বন দপ্তর এই পাইনের গাছগুলি রোপণ করেছিল। বর্তমানে তা বড় জঙ্গলে পরিণত হয়েছে। পাইনের জঙ্গলের পাশেই রয়েছে কফি গার্ডেন। আমরা এবার সেখানে পৌঁছে গেলাম। আমরা এখন চলে এসেছি দারিংবাড়ির কফি প্ল্যান্টেশন দেখতে। প্রায় ৪৫ একর জায়গা জুড়ে এই কফি প্ল্যান্টেশন। সয়েল কনজারভেশন ডিপার্টমেন্ট অফ উড়িষ্যা তারা এই পুরো ব্যাপারটার তত্ত্বাবধানে রয়েছেন। এখানে জায়গায় জায়গায় দেখতেও পাচ্ছি গাছে গাছে সবুজ কফির ফলগুলো। কফি প্ল্যান্টেশন দেখতে এসেছি, কফির তো দেখা মিলেইছে, তার সাথে আরও যেটা দেখতে পাচ্ছি এই যে লম্বা লম্বা সিলভার ওক গাছ, এদেরকে জড়িয়ে বেড়ে উঠেছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গাছ, এবং গোলমরিচও হয়ে রয়েছে। আর এই বাইরেই দেখতেই পেলেন একটু আগে স্টল বসেছে, সেখানে আমরা কাঁচা গোলমরিচ যেমন দেখলাম তেমন দেখলাম এখান থেকে প্রাপ্ত গোলমরিচ বিক্রিও হচ্ছে। আসুন একবার দেখাই কিরকম কফি হয়ে রয়েছে।
এই দেখ, তবে এগুলো দেখে ওই যে আমরা কফি বিন দেখে অভ্যস্ত সেই রকম ফিল আসছে না বলুন, তাই মজা হচ্ছে না দেখে। এখানে অনেক কিছু বিক্রি করছে, তো আমি একটু গোলমরিচ নিলাম, নিয়ে একটু খেয়ে দেখি কেমন। না, ভালো ঝাল আছে। আচ্ছা, এ 100 का है। কফি গার্ডেন ঘুরে আমরা হোটেল স্নো ক্রিকে চলে এলাম লাঞ্চ করার জন্য। আজকেও সেই অথেন্টিক স্টাইলে লাঞ্চ পরিবেশন করা হয়েছে। সেই পাতার মধ্যে ভাত এবং সাথে সমস্ত রকমের তরকারি সবজি এগুলো দেওয়া হয়েছে, আর মাটির পাত্রে রয়েছে মাছ, আর বাকি সমস্ত যে তরকারি সেগুলো মাটির পাত্রে দেওয়া হয়েছে। যেটা ব্যাপার সেটা হচ্ছে কালকে যা মেনু ছিল আজকে যথারীতি তার মেনুতে পরিবর্তন। উড়িষ্যাতে পত্রপোড়া বেশ জনপ্রিয় একটা ডিশ। আজ আমাদের জন্য এসেছে মিক্সড ভেজের পত্রপোড়া। এই ডিশটিতে শালপাতার ফ্লেভার মিশে থাকায় খেতে বেশ অন্যরকম লাগে। বিকেলের এই সময়টায় আমরা এখন এসে গেছি হিল ভিউ পার্কে। হিল ভিউ পার্কে ঢোকার জন্য আগে টিকিট কাউন্টার থেকে টিকিট করতে হয়। এন্ট্রি ফি পার হেড 10 টাকা। আমরা টিকিট কেটে নিয়েছি, কি ভিউ পাওয়া যায় সেটাই দেখার। বর্ষার সময়তে দারিংবাড়িতে রোজই বিকেলে ওয়েদারটা একেবারে বদলে যাচ্ছে। হিল ভিউ পার্কে আসার সাথে সাথেই টিপটিপ বৃষ্টি শুরু। আমরা এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি সত্যি হিল ভিউই বটে। চারদিক পাহাড় দিয়ে ঘেরা দারিংবাড়ির ভিউটা দারুণ এখান থেকে। আমরা এখন এই সূর্যাস্তের সময় এসে পৌঁছে গেছি সানসেট পয়েন্টে। এই সানসেট পয়েন্ট থেকে দুর্দান্ত একটা সানসেট দেখা যায়। যদিও বর্ষাকালে বেশ কালারফুল একটা সানসেট দেখতে পাওয়া যাবে এরকম এক্সপেকটেশন আমরা রাখিনি, কিন্তু আশাতীত একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আজকে খুব সুন্দর একটা সানসেট হয়েছে। কালো মেঘের আড়াল থেকে সোনালী সূর্যের আভা ছড়িয়ে পড়ছে চারদিকে, পুরো উপত্যকায়, প্রত্যেকটা পাহাড়ের উপর। কোনো জায়গায় বেড়াতে এলে সেখানকার লোকাল কালচার, সেখানকার মানুষজন, তাদের ভাষা, এগুলো জানতে বড় ইচ্ছা করে। এবারে আমাদের সেই সৌভাগ্য হয়েছে, সেই সুযোগ হয়েছে, আমরা চলে এসেছি গ্রামে ওনাদের সাথে একটু সময় কাটানোর জন্য। আর আমরা মূলত এখানে এসেছি ওনাদের স্টাইলে চিকেন কিভাবে রান্না হয় সেটা দেখতে। আমরা যেমন ওনাদের কালচারকে পরখ করার জন্য এক্সাইটেড, ওনাদের এখানেও কিন্তু একদম সাজো সাজো রব, একদম পিকনিক পিকনিক ভাব। মানে ওনারা এখানে বলেন ভোজি, সেরকমই মনে হচ্ছে। বাড়িতে গেস্ট আসলে যেরকম হয় আর কি, ভীষণ একটা জোর কদমে প্রস্তুতি চলছে রান্না বান্নার। ঘোরাঘুরি সেরে যখন হোটেল স্নো ক্রিকে ফিরে এলাম তখন দেখলাম আলোতে সেজে উঠেছে হোটেল। হোটেলের নিচে দেখলাম স্থানীয় লোকনৃত্যের আয়োজন চলছে।
katum ta ti takradum ta ti takradum ta ti takradum ta tum ta katum ta ti takradum ta ti takradum ta ti takradum ta tum ta katum ta ti আজকে আমরা চলে এসেছি ডিনার করতে, আর ডিনারে খুব সুন্দর একটা পনিরের স্ন্যাক্স দিয়ে ওনারা শুরু করেছেন স্টার্টার হিসাবে। তো এত লোভনীয় স্ন্যাক্স যখন সামনে এসে হাজির, আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, এখনো মেন কোর্স আসা বাকি। আজকে দারিংবাড়ি স্নো ক্রিক হোটেলে আমাদের শেষ রাত, আর আজকে কিন্তু আমাদের খাবার দাবার চলে এসেছে জম্পেশ। খাবারে রয়েছে ব্যাম্বু বিরিয়ানি আর রয়েছে বাঁশপোড়া চিকেন। তো সব কিছু দিয়ে জমিয়ে খাবো। বিরিয়ানিটার টেস্ট কিন্তু বেশ ভালো, আর সঙ্গে যে বাঁশপোড়া চিকেনটা দিয়েছে এর মধ্যে কিন্তু একটা বাঁশের ফ্লেভার রয়েছে। আপনারা এলে, আপনারা এখানে বললে এরা কিন্তু বানিয়ে দেবে, আপনারা খেতে পারেন, ভালো লাগবে খেতে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি কফি প্ল্যান্টেশনের ঠিক উল্টো দিকের দোকানটায়। এখনো কিন্তু এরা রেডি হয়নি, সব খাওয়ার দাওয়ার রেডি করছে। আমরা অবশ্য খাবার খেতে আসিনি, আমরা এসেছি কফি খেয়ে দেখার জন্য। এখানে কফিটা কিন্তু দারুণ বানায়, মানে আপনারা যদি এখানে আসেন দারিংবাড়ি তাহলে অবশ্যই এই কফিটা কিন্তু ট্রাই করে দেখবেন। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আজ দারিংবাড়িতে আমাদের শেষ দিন। আমরা প্রথমেই এগিয়ে চললাম দারিংবাড়ি থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত মন্দাসুরুর দিকে। মন্দাসুরু যাওয়ার পথটা ভারী সুন্দর। এই বর্ষায় জায়গাগুলো যেন আরো সুন্দর হয়ে উঠেছে। আমরা এখন চলে এসেছি দারিংবাড়ি থেকে মন্দাসুরু ইকো নেচার ক্যাম্পে। এই যে জায়গাটা একটা ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলো দেখছি। এখানে পাহাড়গুলো কত কাছে, একদম যেন হাতছানি দিয়ে ডাকছে। কি ভালো লাগছে এখান থেকে দেখতে পাহাড়গুলো। এই জায়গার বিউটি নিয়ে নতুন করে কিছু বলার নেই, দেখেই বুঝতে পারছেন। তবে এই জায়গা নিয়ে কিছু কথা বলার আছে। যখন এসছি তখন একটু নস্টালজিক হয়ে পড়েছি। আমাদের একদম জার্নি শুরুটা হয়েছিল যখন এই দারিংবাড়ি মন্দাসুরু একটা ট্রিপ থেকে, এবং মন্দাসুরুতে আমাদের রাত্রি যাপনের একটা খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। তখন আরো ছিল প্রকৃতিটা, এবং তখনও মানুষজন অত জানতেন না মন্দাসুরুর কথা। আমাদের বর্ধিত পরিবার, ট্যুর প্ল্যানার ব্লগ পরিবার, সেই পরিবারের সদস্যরা মানে আপনারা আমাদের এই ভিডিও দেখে প্রচুর ভালোবাসা জানিয়েছিলেন, এবং সেখান থেকেই আমাদের পথ চলা শুরু। ধীরে ধীরে তারপর থেকে আমরা পথ চলছি, এবং আপনারা আমাদের পাশে রয়েছেন, সাহস যোগাচ্ছেন বলেই আমরা এগিয়ে যেতে পারছি। কিন্তু এখানে এসে বারবার জানেন তো মনে পড়ছে সেই 5-6 বছর আগের যে ট্রিপটা, সেটার কথা। সেই ভিডিও আমাদের চ্যানেলে এখনো রয়েছে, আপনারা চাইলে একবার দেখতে পারেন, এবং তখন বুঝবেন যে কতটা বদলে গেছে জায়গাটা। জায়গাটা খুব সুন্দর, প্রকৃতির কাছাকাছি, সবুজ প্রকৃতি হলেও বারবার মন চলে যাচ্ছে সেই দিনের কথায়। আমরা মন্দাসুরুতে কফি ও একটু পকোড়া খেয়ে এগিয়ে চললাম পিসোগ্লুন্ডু ওয়াটারফল বা মন্দাসুরু ওয়াটারফল দেখবো বলে। এন্ট্রি পয়েন্ট থেকে 400 মিটার হেঁটে পৌঁছতে হয় এই ওয়াটারফলে। লাঠিগুলো কত করে নেয়? ফ্রি। আমরা এখন ওয়াটারফলের দিকে এগিয়ে যাচ্ছি, হাতে লাঠি নিয়েছি। এখানে কিন্তু লাঠি ফ্রিতেই পাওয়া যায়, আপনারা চাইলে আপনাদের দিয়ে দেবে। 10 টাকা এন্ট্রি ফি রয়েছে, এই এন্ট্রি ফির মধ্যেই কিন্তু সবকিছু ইনক্লুডেড। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, বর্ষাকালের ওয়েদার যেরকম। বৃষ্টি ভাগ্যিস এখনো পড়ছে না, তো আমরা যতটা পারি নিচে নামার চেষ্টা করি। সামনেই রয়েছে বোর্ড, যেটা বলছে একদিকে ওয়াটারফল আরেকদিকে ভিউ পয়েন্ট। আমি একটুখানি ল্যাথখোর মানুষ, অতটা পরিশ্রম করতে চাইছি না, আমি একটুখানি শর্টকাট কোনটা সেটা ভাবছি। তো ভিউ পয়েন্টটা বেশি কাছে, আমি ভাবছি ভিউ পয়েন্ট অবধি যাই, ওই ওয়াটারফল অবধি যাওয়া আমার কম্য নয়, আমি ভিউ পয়েন্টের দিকে যাই। আমরা এসে পৌঁছে গেছি ভিউ পয়েন্ট অবধি। আমরা আর ওয়াটারফল অবধি যাইনি। নামাটা তো বেশ ইজি, তরতর করে নেমে যাওয়া যায়, কিন্তু ওঠার সময় তো একটা গলদঘর্ম অবস্থা হবে, সেটা বুঝতেই পেরেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ভিউ পয়েন্ট অবধি আসবেন না একদম ওয়াটারফলের কাছে অবধি যাবেন, আপনাদের ব্যাপার।
তবে বয়স্কদের নিয়ে আসলে বিষয়গুলো মাথায় রাখবেন, ওঠার সময় কিন্তু অসুবিধা হতে পারে। আর ওয়াটারফলটা এমনি ভালো লাগলো কারণ জায়গাটার জন্য, চারদিকে প্রকৃতিটা এত সুন্দর বলে। তবে ওয়াটারফলে সেই যে একটা প্রচুর জল সেরকমটা নেই। ওয়াটারফল দেখে আমরা এবার দারিংবাড়ি ফিরে চললাম। ফেরার পথে আমরা ঘুরে দেখে নিলাম লাভার্স পয়েন্ট। আমরা এখন এসে পৌঁছে গেছি লাভার্স পয়েন্টে। বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে দাডুবাড়া। তো আমরা যেটা যাব সেটা হচ্ছে ওই দিকটায়, ওখানটায় নদীটা বয়ে গেছে। এখানে লাভার্স পয়েন্টের মূল অ্যাট্রাকশন ওটাই, ওই নদীটা। আর স্বভাবতই বর্ষা মানেই নদী ফুলে ফেপে উঠেছে, সেইটা দেখতেই এগিয়ে যাওয়া। ওইখানটায় যাব আমরা। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আর আমরা বৃষ্টি না মাথায় নিয়ে এগিয়ে চললাম এমু পার্কের দিকে। দারিংবাড়িকে মোটামুটি আমরা ঘুরে ফেলেছি 2 নাইট 3 ডেজে, মোটামুটি সবটা আমরা কভার করে ফেলেছি। এখন আমরা একদম পৌঁছে গেছি শেষ পয়েন্টে, এটা হচ্ছে এমু পার্ক। এবার আমরা আবার হোটেলের দিকে এগোবো। স্বাদ ছিল যে একটু ডায়েটিং করে রোগা টোগা হব, সে আর হওয়া হলো না। এই রকম সুন্দর খাবার যদি রোজ রোজ ওনারা পরিবেশন করেন তাহলে কি হয় বলুন। তো আজকে আমরা বলেইছিলাম একটু ছিমছাম খাবার দেবেন, এত রকম খেতে পারছি না। এই হচ্ছে তার নমুনা, এত রকম এসে হাজির সামনে। এখানে তো রয়েছে ভাত, ডাল, মাছ ভাজা, বিভিন্ন রকমের ভাজা, সাথে একটা শাকের তরকারি। এটা হলো দই পাখাল, তার সাথে হচ্ছে এখানে রয়েছে বড়ি আর ছোট মাছ মাখা, একটা শাক তরকারি, আর তার সাথে আলু মাখা, মাছ ভাজা। এটা হচ্ছে এখানকার অথেন্টিক ডিশ, বেসিক্যালি পান্তা ভাত যেটা আমরা বলি সেইটা। এটা এক্সট্রা চার্জেবল, আপনারা চাইলে এটা নিতেই পারেন। দারিংবাড়িতে হোটেল স্নো ক্রিকে পৌঁছে আমাদের খুব ভালো লাগলো। ইনাদের আতিথেয়তা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। আপনারা যদি দারিংবাড়ি আসেন অবশ্যই আসবেন হোটেল স্নো ক্রিকে। আপনারাও আসুন দারিংবাড়ি, আর স্নো ক্রিকের চোখে ঘুরে দেখুন দারিংবাড়িকে, বুঝবেন দারিংবাড়ি কতটা সুন্দর। 3 cheers for দারিংবাড়ি, হিপ হিপ হুররে। 3 cheers for দারিংবাড়ি, হিপ হিপ হুররে। ওয়েলকাম টু দারিংবাড়ি। এবার দারিংবাড়িকে বিদায় জানানোর পালা। আমরা ফেরার পথে মৃদুবন্ত ওয়াটারফল দেখে এগিয়ে চললাম হরভঙ্গি ড্যামের দিকে। সন্ধ্যায় নামছে, তার সাথে বাড়ছে বৃষ্টির তেজ। আমরা হরভাঙ্গি ড্যামের কাছে এসে পৌঁছলাম। শেষ দিন আপনারা চাইলে সোজাসুজি পৌঁছে যেতে পারেন ব্রহ্মপুর বা গোপালপুর, কিন্তু আমরা ট্যুর প্ল্যানার ব্লগ সবসময় নতুনের সন্ধানে থাকি। তাই আমরা চললাম আমাদের পরবর্তী নতুন গন্তব্যের উদ্দেশ্যে। পরের পর্বে থাকবে সেই ভিডিও। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ প্রতি উইকে ফিরে আসছি নতুন নতুন উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। ख्वाहिशों की चादर ओढ़े आसमां में उड़ ले, आजा चल